নমস্কার বন্ধুরা, আমি মিল্টন। তোমরা দেখছো ট্রাভেল উইথ মিল্টন। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারে। দার্জিলিং থেকে বাড়ি ফেরার পর মনটা একটু ছটফট করছিল, তো ভাবলাম চলো আবার রাস্তায় নামা যাক। আজকে আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট, আমার বাড়ি থেকে 128 কিলোমিটার দূরে। আর আমার সাথে আছে আমার লাইফ পার্টনার রিয়া। হ্যালো এভরিওয়ান, আজকের রাইডের জন্য আমি খুব এক্সাইটেড। আর সাথে আছে আমার সঙ্গী, আমার শেরপা। এই যে শেরপা এই লুকে আজকে আমার সাথে রওনা দিয়েছে। আমরা কতগুলো পথ যে একসাথে চলেছি তার কোনো হিসাব নেই। আজকের প্ল্যানটা কিন্তু খুব সিম্পল। আমরা যাব এখান থেকে, প্রথমে যাব জয়পুর ফরেস্ট, তারপরে জয়পুর ফরেস্টের মধ্যেই থাকা যে বনলতা রেস্টুরেন্ট, তো সেখানে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করব। সেখান থেকে আমাদের যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যে হেলিপ্যাড ছিল সেখানে যাব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, জঙ্গলের পাশেই যে গ্রামগুলো রয়েছে, তো সেখানকার মানুষের সাথে গল্প করব, তাদের জীবনযাপনের সম্বন্ধে জানবো, আর সেগুলো তোমাদের শোনাবো। তো চলো আর দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। সকাল 6:30টার সময় সূর্য উঠেছে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নির পথে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের প্রাথমিক কাজ হলো আমাদের শেরপার তেষ্ণা মেটানো। তাই আমার বাড়ির কাছেই থাকা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকেই আজকে আমাদের সারাদিনের জন্য যে পেট্রোল খরচা হবে তা আমরা এখান থেকে ভরে নিলাম। আজকে আমাদের পেট্রোল খরচা আমি আনুমানিক আইডিয়া করেছি 650 টাকার মতো হবে। তো 650 টাকার পেট্রোল আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে ভরে নিলাম। ঐতিহ্যশীল কালনা শহরকে বাইপাস করে এবার আমরা বৈচির দিকে এগোচ্ছি। এই রাস্তাটা আমার খুব পছন্দের, কারণ এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা দেখবে আসল গ্রাম বাংলা। চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে ছোটো ছোটো পুকুর, সকালের রোদে ঝলঝল করছে শিশির, দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ, আর মাঝে মাঝে পাখির ডাক। তোমরা জানো এই সময়টা আমার সবচেয়ে প্রিয়। সকালের এই ফ্রেশ হাওয়া, রাস্তার ভিড় নেই, আর চারপাশে শান্তি, এইসব একটা আলাদাই ফিলিং দেয়। দেখো এই গ্রামের মানুষগুলো কাজে বেরোচ্ছেন, কৃষকরা যাচ্ছে মাঠে, আবার কোথাও দেখলাম বাচ্চারা স্কুলের দিকে রওনা দিয়েছে, দোকান খুলছে, গ্রাম বাংলা আস্তে আস্তে জেগে উঠছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়াই একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটাই তো ট্রাভেলিংয়ের আসল মজা, শুধু ডেস্টিনেশন নয়, জার্নিটা উপভোগ করা দরকার। শেরপা আজ দারুণ চলছে, রাস্তায় বেশ ভালো, আর রিয়াও বেশ এনজয় করছে। আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক গ্রাম বৈদ্যপুর পার করে, আর এর পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে রাখাল রাজা মন্দির। এই সমস্ত টপিকের ওপর ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু একবার চ্যানেলে ঢুকে সেগুলো দেখে নিতে পারো। কথা বলতে বলতে আমরা কিন্তু বৈশি পৌঁছে গেলাম। এখান থেকে আমরা দিল্লি রোডে কানেক্ট করব। এই যে আমরা দিল্লি রোড ধরেছি। এই রোডটা কিন্তু খুব বিজি হয়, কারণ এটা মেন হাইওয়ের সাথে কানেক্ট। কিন্তু খুব ভালো লাগে এই রোড দিয়ে যেতে, কারণ রোডের কানেকশন খুব ভালো, স্মুথ, আর স্পিডও ভালো পাওয়া যায়। এই দিল্লি রোড আসলে মেন লাইফ লাইন এই অঞ্চলের। কত মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, কেউ কাজে, কেউ ব্যবসায়, আবার কেউ আমার মতো ঘুরতে। দেখো এই ট্রাকগুলো যাচ্ছে প্রবাবলি কোনো পণ্য নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই বাস ভর্তি মানুষগুলো, সবার গন্তব্য আলাদা কিন্তু রাস্তা একই। মাঝে মাঝে ছোটো টি স্টল দেখতে পাচ্ছি, ট্রাক ড্রাইভাররা থামছে, কেউ চা খাচ্ছে, আবার কেউ একটু রেস্ট নিচ্ছে। এই টি স্টলগুলো খুব ইম্পর্টেন্ট লং জার্নিতে, এগুলি একমাত্র রিফ্রেশিং পয়েন্ট। আর দেখো মাইলস্টোন রসুনপুর, আর 15 কিলোমিটার। রসুনপুর পৌঁছে আমরা একটু ব্রেক নেব, একটু জল খাবো, তারপর এগিয়ে যাবো শক্তিগড়ের দিকে। জার্নি এখনো অনেক বাকি, কিন্তু মন ভালো লাগছে, কারণ এই রাস্তা, এই দৃশ্য, এই এক্সপিরিয়েন্স, এটাই তো আমাদের লক্ষ্য। আমরা রসুনপুর পৌঁছে গেছি। রসুনপুর একটা ছোট্ট শহর, কিন্তু বেশ লাইভলি। বাজার বসেছে, মানুষজন কেনাকাটা করছে। এই ছোটো ছোটো শহরগুলো একটা আলাদাই চার্ম আছে। এরা মেট্রোপলিটন সিটির মতো অত ব্যস্ত নয়,
আবার একদম গ্রামও নয়, এরা হলো মিডিল গ্রাউন্ড। এখান থেকে আমরা এখন যাব শক্তিগড়ের দিকে। শক্তিগড় হলো একটা হিস্টোরিক্যাল জায়গা। এখানে আছে শক্তিগড়ের বিখ্যাত রাজবাড়ি, আবার এখানকার ল্যাংচাও খুব বিখ্যাত। কিন্তু আজ আমরা এখানে থামবো না, আমরা ডাইরেক্টলি যাবো বর্ধমান। আমরা কিন্তু প্রপারলি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমাদের কিন্তু খুব সাবধানে রাইড করা দরকার, কারণ এই বড় বড় ট্রাকগুলো যখন তখন ওভারটেক করে। শক্তিগড় পেরিয়ে আমরা কিন্তু এখন বর্ধমানের দিকে যাচ্ছি। বর্ধমান পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জেলা। লোকমুখে এটা ধানের জেলা হিসেবেও বিখ্যাত। এখানকার মাটি খুব উর্বর, তাই এখানে কৃষিকাজ খুব ভালো হয়। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে যত ধান উৎপাদন হয় তার একটা বড় অংশ আসে এই বর্ধমান থেকে। এই মাটি, এই কৃষক, এই পরিশ্রম এসবই আমাদের খাদ্যের যোগান দেয়। কিন্তু আমরা শহরে বসে কখনো ভাবি না এই ভাতটা কোথা থেকে এলো, কার পরিশ্রমে এলো। এই জার্নি করতে করতে এইসব ছোটো চিন্তাভাবনাগুলো মাথায় আসে। আর এটাই কিন্তু ট্রাভেলিংয়ের আর একটা সুবিধা, শুধু জায়গা দেখা নয়, জীবন সম্পর্কে, মানুষের সম্পর্কে, দেশের সম্পর্কে আরও ভালো করে বোঝা যায়। বর্ধমান শহরে আমরা কিন্তু ঢুকবো না, আমরা বাইপাস করে আমরা সরাসরি চলে যাবো আরামবাগের দিকে। কারণ আমাদের গন্তব্য কিন্তু বর্ধমান নয়, আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট। আর সেটা থেকে আমরা খুব একটা বেশি দূরে নেই, মনে হচ্ছে আরও 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। বর্ধমান শহরকে বাইপাস করে এখন আমরা এগোচ্ছি আরামবাগের রাস্তায়। এই রাস্তাটা একটু আলাদা, এটা অতটা ওয়াইড নয় যতটা ছিল দিল্লি রোড বা হাইওয়ে, কিন্তু এটা অনেক বেশি সুন্দর। কারণ এই রাস্তার দুপাশে আছে বড় বড় গাছ, যেগুলো ছায়া দিচ্ছে, আর রোদের আলো পাতার ফাঁক দিয়ে এসে রাস্তার উপর পড়ছে। একটা ম্যাজিক্যাল এফেক্ট তৈরি হচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমরা একটা গ্রিন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই গ্রামগুলো দেখো কত সুন্দর, কত পিসফুল। এখানে রয়েছে মাটির দেওয়াল, টালির চাল, উঠোনে গরু বাঁধা আছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলছে, আবার কোথাও উঠোনে মহিলারা কাজ করছে। এই দৃশ্যগুলো আমাদের চাইল্ডহুডে ফিরিয়ে নিয়ে যায়। আমি কিন্তু এরকমই একটা গ্রামে ছোটোবেলায় দিন কাটিয়েছি, সেই মেমোরিজগুলো মনে পড়ে গেল। আর এই সিম্পলিটি, সরল জীবন, এটাই আজকাল শহরে পাওয়া যায় না। জয়পুর ফরেস্ট থেকে আর 36 কিলোমিটার দূরে আছি, আর 55 মিনিট মতো টাইম লাগবে। তো এখানে আসার পরে কিন্তু আমাদের যে তো পুরোনো গ্রাম্য প্রকৃতির যে ছোঁয়াগুলো আছে সেগুলো আমরা পেতে শুরু করেছি। আমরা দেখতেই পাচ্ছি সামনে দোতলা মাটির বাড়ি আছে। তো আমি কিন্তু এরকমই প্রথম দেখছি, বেশ অনেক ফটো দেখেছি, ভিডিও দেখেছি, জাস্ট আলাদাই একটা অনুভূতি। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা রয়েছে। মানে এদিকে আসলে বোঝা যায় যে পুরোনো মানুষের যে মানে আগেকার দিনের ছোঁয়াগুলো সেগুলো কিন্তু এখনো রয়েছে, খুব সুন্দর। সামনেই আরামবাগ আসছে। এই শহরটা বেশ পুরনো, এখানে কিছু হিস্টোরিক্যাল সাইট আছে, কিছু মন্দির আছে, কিন্তু আজ আমাদের সেখানে যাওয়ার প্ল্যান নেই। আমরা ডাইরেক্ট যাব জয়পুর ফরেস্টে। দেখো রাস্তার দুপাশে আরও বেশি গাছপালা দেখা যাচ্ছে, গ্রিনারি বাড়ছে, মনে হচ্ছে আমরা ধীরে ধীরে ফরেস্ট এরিয়ার দিকে এগোচ্ছি। আর ফিল করছি একটা ঠান্ডা হাওয়া হেলমেটের মধ্যে প্রবেশ করছে। এটাই কিন্তু প্রকৃতির কাছে যাওয়ার অনুভূতি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আরামবাগ শহরকে পার করলেই জয়পুর ফরেস্ট শুরু হয়ে যায়। মনে হচ্ছে আমরা প্রায় পৌঁছেই গেছি। আমার কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে, কারণ এতক্ষণ ধরে যার জন্য জার্নি, সেই ডেস্টিনেশন এখন আমার হাতের মুঠোয়। আর এই যে আরামবাগ পেরিয়ে গেছি, আর এখন আমার চারপাশটা পুরো পাল্টে যাচ্ছে। গাছ বাড়ছে, গ্রিনারি আরও ডেন্স হচ্ছে, মানে আমরা প্রায় ঢুকেই পড়েছি জয়পুর ফরেস্টে। এখন যে ভিড়ভাড়টা দেখতে পাচ্ছ, আর খানিকটা এগোনোর পর কিন্তু পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক কটা সিগন্যাল পড়বে আসার সময়, তো সেই সিগন্যালগুলো দেখে দেখে তোমরা আসবে।
কারণ এখানে আমি বেশিরভাগ জায়গাতে পুলিশ দেখতে পাচ্ছি, আর ফালতু যদি সিগন্যাল ফেল করো তাহলে কিন্তু একটা উঠতে ঝামেলা বাঁধবে। সেই জন্য এই সমস্ত রাইড করলে না সমস্ত কিছু খেয়াল রেখে করা উচিত। মানে হুটোপাটির কোনো জায়গাই নেই এখানে, আস্তে আস্তে যাবো, জায়গাটাকে এক্সপ্লোর করতে এসেছি, সেই জায়গাটাকে ঘুরবো, আবার ঠিকঠাক করে বাড়ি ফিরে যাবো। ফরেস্ট রেঞ্জের মধ্যে প্রবেশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ সামনের কিন্তু এবার ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাবে। 15টা রেস্টুরেন্ট, তো এখানেও অনেকে খাওয়া দাওয়া করে, বাকি এখানে আমরা খাবো না, আমরা খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়াবো। তোমরা যদি এখানে আসো তাহলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারো, ভেতরে খুব সুন্দর জায়গা। আর আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টের মধ্যে। আর একবার শব্দটা শোনো, এখানে শহরের কোনো কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, আছে শুধু পাখির ডাক, গাছের পাতা হাওয়া লাগার শব্দ আর শেরপার ইঞ্জিনের মৃদু গর্জন। তাপমাত্রাও কমে গেছে একটু, কারণ এত গাছ, এত ছায়া, সূর্যের আলো সরাসরি এখানে পড়ছে না। এখানে হাওয়াটাও কিন্তু ভিন্ন, একটা আলাদাই ফ্রেশনেস কাজ করছে। এটাই হলো ফরেস্টের ম্যাজিক। এটা তোমাকে ইনস্ট্যান্টলি পুরো শান্ত করে দেয় আর সমস্ত স্ট্রেসকে দূরে সরিয়ে দেয়। বাইক রাইড করা মনে হয় এখানেই শান্তি। মানে এতক্ষণ বেশ জঞ্জালের মধ্যে ছিলাম, আর জাস্ট 1-2 কিলোমিটার পেরোতে না পেরোতেই তোমরা একবার দেখো চারিদিকে ল্যান্ডস্কেপটাই পুরো অন্যরকম। এখান থেকে হাতি পারাপার করে, যদি কপালে থাকে হাতি দর্শনের তাহলে কিন্তু সেটাও দেখা যেতে পারে, কিন্তু জানি না সেটা হবে কিনা। বাকি আমরা দার্জিলিং গেছি তখনও সেটা পাইনি। তবে আর যে সমস্ত জায়গায় দার্জিলিং থেকে আমরা ঘুরেছি যেখানে এলিফ্যান্ট ক্রসিং জোন ছিল, এখানেও কিন্তু তোমরা সেটা পাবে। সবসময় দেখা মেলে না, তারা সবসময় এই সমস্ত জায়গায় আসেও না, তারাও কিন্তু মানুষের থেকে দূরে দূরে থাকে। তো এতক্ষণ রাইড করার পরে ফাইনালি আমরা জয়পুর ফরেস্টে পৌঁছেছি। এখানে ভেতরে রাস্তা আছে, এরকম অনেক রাস্তা আছে যেগুলো আরো অনেক জায়গায় যায়। আমরা তারই মধ্যে একটা রাস্তা বেছে নেবো যেটা আমাদের যে ভেতরে হেলিপ্যাড আছে তো সেখানে নিয়ে যাবে। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করবো, খুব সুন্দর লাগছে এরকম ভাবে বাইক নিয়ে আবার দ্বিতীয়বারের মতো জয়পুর ফরেস্ট আসতে পারলাম। সেই সময় যখন এসেছিলাম তখন কিন্তু জায়গাটাকে এক্সপ্লোর করা হয়নি, আর আজকে কিন্তু মেনলি জয়পুর ফরেস্টের ওপরই আমরা ভিডিও তৈরি করবো আর কি। তো সেটাই তোমরা দেখবে। জাস্ট দেখো সামনে এরকম রাইড করছি আর গাছের পাতাগুলো কত সুন্দর করে পড়ছে, জাস্ট ফাটাফাটি। এই ফরেস্ট রেঞ্জটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আছে আর কি, অনেকটা এরিয়া নিয়ে আছে। জাস্ট এই জায়গাটা হেভি লাগছে, এরকম শুকনো গাছের পাতা ঝরে পড়ছে আর আমরা মাঝখান থেকে রাইড করছি, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। দেখো এই গাছগুলো কত পুরনো, কত বড়, আর কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে কে জানে। এই গাছগুলো সাক্ষী রয়েছে কত ইতিহাস, ব্রিটিশ আমল, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার পর থেকে সব দেখেছে এরা। আর এখন আমরা এসেছি এই গাছগুলোর ছায়া একটু সময় কাটাতে। ফাইনালি আমরা জয়পুর ফরেস্টে অফিসিয়ালি ঢুকে পড়েছি। আর এখন আমরা যাব বনশ্রী রেস্তোরাঁয়, সেখানে ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে রাইড করছি, ভালোই খিদে পেয়েছে। আর ব্রেকফাস্টের পর শুরু হবে আমাদের আসল এক্সপ্লোরেশন। আর এই যে পৌঁছে গেছি বনশ্রী রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁ জয়পুর ফরেস্ট রেঞ্জের মধ্যেই আছে, জঙ্গলের মাঝখানে পুরোটা ন্যাচারাল সিটিং, চারপাশে গাছ, পাখির ডাক আর ওপেন এয়ার রেস্টুরেন্টে বসে খাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স। চলুন এবার আপনাদের জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখাই, আর ততক্ষণে আমরা একটু খাবারের অর্ডারটাও দিয়ে দিই। তারপর আমরা এখানে কী খেলাম সেটাও কিন্তু আপনাদের দেখাবো, আর এখানে দামের সম্বন্ধে আপনাদের আইডিয়া দেবো। আর এখানে কিন্তু স্টে করার জায়গাও আছে, আর সেক্ষেত্রে আপনারা যদি এখানে থাকেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে কিন্তু থাকছে। তো আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি ভিডিওটা এখান থেকে আরও কন্টিনিউ করি। তো ফাইনালি জয়পুর ফরেস্টে এন্ট্রি করার পর আমরা এখন আছি বনশ্রী রিসর্টে। গত বছর যখন এখান থেকে গেছিলাম পুরুলিয়া, তো তখনই এখানে ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঢোকা হয়ে ওঠেনি। আমরা বনলতা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো এই রেস্টুরেন্টে এখন আছি, এখানে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করবো, দিয়ে এখান থেকে আমরা এই জয়পুর ফরেস্টটাকে আরেকটু ভালো করে এক্সপ্লোর করবো। যেরকমটা তোমাদের বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হেলিপ্যাড আছে সেখানে যাবো, সেখানে আমার যাওয়া হয়নি। আর এখানে কি তোমরা কোনো সময় এসে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। বাকি আমি এখন এখানে খাবো, খাওয়ার অভিজ্ঞতা কীরকম ছিল সেটা তোমাদের জানাবো। বাকি একবার তোমাদের আশেপাশের পরিবেশটা দেখাই। এরকম ফরেস্ট রেঞ্জের মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট, আর আমরা এখানে বসে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। বেশ সুন্দর একটা ওয়েদার রয়েছে, আর তার সাথে এরকম গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আর এখানে শেরপাকে দাঁড় করিয়েছি, এখানে চাইলে তোমরা
থাকতেও পারো, নাইট স্টে করার ব্যবস্থা আছে। কীরকম কী খরচা আছে সেটা আমি জেনে নেবো একবার। আর এটা হচ্ছে হোটেলের মানে রেস্টুরেন্টের গেট আপটা, সুন্দর একটা লোকেশন। আর আমরা আর পাশেই রয়েছে জয়পুর ফরেস্টের পুরো রেঞ্জ, এখান থেকে রাস্তা চলে যাচ্ছে। পুরুলিয়া গেলে তোমরা এদিক থেকে যেতে পারো। আর এই যে বনশ্রী রেস্টুরেন্ট, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি এটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বনশ্রী রেস্টুরেন্টের এন্ট্রি গেট। এই যে রিয়া বসে আছে, হাত দেখি দাও রিয়া। তো আমরা এখন এখানে বসে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো যেমনটা তোমাদের বলছিলাম যে এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করার জন্য বসেছি। আর এখন সময় হয়েছে প্রায় 11:20 মতো। তো আমরা এখানে বসবো খানিকটা টাইম খাওয়া দাওয়া করে। আর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমরা খাওয়া দাওয়া করে একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। এই জায়গাটায় আমরা বসে এখন সকালে ব্রেকফাস্ট করছি, তার একটা মজাই আলাদা। এরকম জঙ্গলের মধ্যে একটা নেচারের মানে নেচারের যে ভাইব আছে সেগুলো নিয়ে আমরা এরকম সকালে ব্রেকফাস্ট করছি। আমরা যেরকমটা বলছিলাম সকালে চা সেরকমভাবে আর খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আমরা আর দাঁড়াইনি কোথাও। আসলে আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম, তো সেই কারণে না খেয়ে এখন কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি। আর এখন এখানে সকালে ব্রেকফাস্টটা করবো। তো এটা একটা ফেমাস জায়গা বনশ্রী রেস্টুরেন্ট। তো খাওয়া দাওয়াটা করি। আমরা অর্ডার দিয়েছি পুরি সবজি 1 প্লেট আর মুড়ি ঘুগনি 1 প্লেট। তো এখানে পুরি সবজি আর মুড়ি ঘুগনি একই রেট, 50 টাকা করে। তো আমি রেট চারটা একবার তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এবার খাওয়া দাওয়া করি, দিয়ে এখানে কীরকম কী খাওয়ার অভিজ্ঞতা ছিল সেটা তোমরা জানাচ্ছি। আমাদের এখানে সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট। যেগুলো তোমরা দেখলে, আমি মুড়ি আর ঘুগনি খেয়েছি, আর রিয়া খেয়েছে হচ্ছে পুরি সবজি। কীরকম লেগেছে এখানে খাওয়া? ঠিকঠাক, সেরকম কিছু আলাদা করে রিভিউ দেবো না। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটার লোকেশান। এরকম জায়গায় খাওয়ার জন্য হয়তো আলাদা করে এক্সট্রা চার্জ নিতে পারে অন্য জায়গায়, কিন্তু এখানে সেটা নেই। বাকি সুন্দর একটা লোকেশানে রয়েছে আমরা এখন। এই যে এরকম একটা জায়গা, সেখানে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো বনশ্রী রেস্টুরেন্টে আমি এখন আছি, এখানে ব্রেকফাস্টটা করলাম। আর এই জায়গাটা একটু ঘুরে দেখাবো তোমাদের। আর তার আগে এখানে শুনে নেবো এখানে কীরকম কী চার্জ আছে, মানে এখানে যে নাইট স্টে করতে গেলে কীরকম কী খরচা। দাদা তোমার নাম? আচ্ছা, আর এখানে কীরকম কী থাকার ব্যবস্থা? আর এখানে যে সমস্ত কটেজগুলো আছে, হ্যাঁ, সিঙ্গেল বেড কটেজ আছে, ওগুলো সব 2200 টাকা থেকে স্টার্ট আছে। 2200 2200 আচ্ছা টেন্ট আছে কিছু। আচ্ছা, 3 আছে। 4 বেড সিস্টেম টেন্ট আছে, 3500 টাকা ভাড়া আছে। 6 বেডরুম আছে। আর এই কটেজগুলো কতজনের ক্যাপাসিটি? দুজনের ক্যাপাসিটি, মানে একটা বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে হ্যাঁ, থাকতো? বাচ্চারা দুজন। বাচ্চা নিয়ে দুজন আছে। আর এখানে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত ফ্যাসিলিটি আছে? সব এখান থেকে মানে রুম সার্ভিস থেকে রুম সার্ভিস থেকে সব কিছুই আছে। ওর মধ্যে ব্যবস্থা আছে। প্যাকেজ সিস্টেম খাওয়া দাওয়া সেখানে পাওয়া যায় আলাদা করে। মানে আগে থেকে কি অ্যাডভান্স বুকিং করে আসতে হয়? অ্যাডভান্স বুকিংও আছে, স্পটে হলেও হয়ে হয়ে যাবে, তাই? আচ্ছা, ঠিক আছে। তো আমি একবার ওদিকটা যাবো, যে কটেজগুলো আছে সেগুলো দেখাবো। আর রুমের সম্বন্ধে তো মানে যে রেটটা সেটা তো তোমাদের বলেই দিল দাদা। তো এই জায়গাটা আমি এখন আছি, এখানে খানিকটা টাইম কাটাবো, দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের জয়পুর ফরেস্টটাকে আরও ভালো করে দেখার জন্য। তো চলো ভিডিওটা আরও এখান থেকে কন্টিনিউ করি। পাতাগুলো পড়তে খেতে ভালো লাগে। তো বনশ্রী রেস্টুরেন্ট খেতে এসে আমরা এখন চলে এসেছি পুকুরের মধ্যে। তো এখানে আসলে জলটা শুকিয়ে গেছে, এই জায়গাটা একটা পুকুরের মতো আর কি জায়গা। এই জায়গাটার লোকেশনটা দেখাই। আর এখানে কটেজগুলো রয়েছে, জায়গাটা বেশ ভালো লাগলো, তাই একটু এলাম। বেশ জঙ্গলের মধ্যে। আর এটা কিন্তু জয়পুর ফরেস্ট রেঞ্জের মধ্যেই এই যে মানে আর কি রেস্টুরেন্ট বা যাই বলুন না কেন কটেজগুলো। তো সেই জঙ্গলের ভাইবটা কিন্তু সবসময় এখানে পাওয়া যাবে। খুব সুন্দর একটা লোকেশন।
থাকার জন্য, মানে জঙ্গলে একটা দিন কাটানোর জন্য বেস্ট একটা অপশান। ভালো, বেশ সুন্দর। কোনো এক সময় হয়তো থাকার ইচ্ছেও আছে, থাকবো। তো এটা ছিল বনশ্রী রেস্টুরেন্টের পজিশন আর এখানকার রেট আর এখানকার লোকেশন সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে চলে যাব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হেলিপ্যাডটা ছিল সেখানে। আর সুন্দর একটা জায়গায় একটা সুন্দর টাইম কাটলাম। আর এরপর আমাদের মেন কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হলো। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করি আমি এখান থেকে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার টু হেলিপ্যাড দেখতে। বনশ্রী রেস্তোরাঁ থেকে হেলিপ্যাডের ডিস্টেন্স ওই 10 থেকে 15 মিনিট লাগবে বাইকে। আমাদের ব্রেকফাস্ট আমরা সকাল নয় দুপুর 12টার সময় করে এখন আমরা এবার যাচ্ছি জয়পুর জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য, আরও জয়পুর জঙ্গলে আরও ভেতরে ঢোকার জন্য। তো চলো যাই, কিছু করে দেখাই। তো তোমরা এখানে খেতে পারো, অনেক রকম আইটেম পাওয়া যায়, সমস্ত কিছু ব্যবস্থা আছে। বাকি আমাদের আমি খেয়েছি মুড়ি ঘুগনি, না পুরি সবজিটা আমার অতটা ভালো লাগেনি, বিরিয়ানি খেতে। তোমরা চাইলে খেতে পারো, সুন্দর একটা জায়গা আর সেখানে বসে খাওয়ার মজাই আলাদা। এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে যাবো, তোমাদের জায়গাটা দেখাচ্ছি যে দ্বিতীয় হেলিপ্যাডে যেতে গেলে কোন জায়গা থেকে তোমাকে যেতে হবে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আর সুন্দর সুন্দর লোকেশন আর সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাই। তাঁতিপুকুর ব্রিজ, তাঁতিপুকুর ব্রিজ, এই লোকেশনটা মনে রাখবে। আর এটা বনশ্রী রেস্টুরেন্ট থেকে খানিকটা এগোনোর পরেই, ওই 1/2 কিলোমিটার মতো হবে। আর সুন্দর একটা জায়গা, এখানে জলের গতিটা জাস্ট একবার দেখো তোমরা। আর ঠিক এই লোকেশন থেকে আমাদের এই রাস্তাটা ধরতে হবে, এই লোকেশনটা মনে রাখবো। এখান থেকে আমাদের চলে যেতে হয় বাস সাইডে। তো আমরা এখান থেকে এখন যাবো বাস সাইডের দিকে। তো এই সেই জায়গা, অনেকে ঠিক বুঝতে পারে না যে কোন জায়গাটা যেতে হবে। তোমাদের ওই বনশ্রী রেস্টুরেন্ট থেকে বললাম 1 কিলোমিটার নয়, হাফ কিলোমিটার মতো হবে, 500 মিটার মতো। তো ওখান থেকে খানিকটা এগোনোর পর এই যে এখান থেকে এই ব্রিজটা টপ করানোর পরে এই যে রাস্তাটা ঢুকে গেল, এটা থেকেই তোমাদের যেতে হবে। চলো যাই এখান থেকে আস্তে আস্তে আমরা দ্বিতীয় হেলিপ্যাডের দিকে। সুন্দর একটা লোকেশন, আর তার মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হেলিপ্যাডের দিকে। যে হেলিপ্যাডটার কথা এখানে উল্লেখ করছি আমি, আর এখানে আসার জন্য কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবে। আমি এর প্রপার যে লোকেশনটা আছে না, তার লিঙ্কটা কিন্তু মানে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো আমরা এখন এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন বলতে খুব একটা বেশি ভালো নয়, তবে একদম খারাপও নয়, টুকটাক মানে গর্ত পড়বে। আর তাছাড়া কিন্তু মোটামুটি ঠিকঠাকই। তো এরকম রাস্তা জঙ্গলের মধ্যে, তো আর কি আশা করা যেতে পারে। তো চলো যাই এখান থেকে আস্তে আস্তে যাই। এখান থেকে আর দেখাচ্ছে 2.2 কিলোমিটার। আর গিয়ে আমরা আবার ওখান থেকে ব্যাক করে যাবো আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে।
রাস্তাটা একদম কিন্তু নিঝুম রাস্তা। আর এই যে চালু হয়ে গেল লাল মাটি, মানে বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুরের যে আসল সৌন্দর্য যাকে বলা চলে, তো সেই লাল মাটি এখানে রয়েছে। খুব সুন্দর একটা ফরেস্ট রেঞ্জের মধ্যে থেকে আমরা এখন বাইক রাইড করছি। জঙ্গলের মধ্যে থেকে ছোট্ট একটা ট্রেল আছে, এই পথ ধরেই যেতে হয়। আর এই জঙ্গলের মধ্যে থেকে বাইক রাইড করার একটা অভিজ্ঞতাই আলাদা। আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আর তোমরা কি লক্ষ্য করেছো, এখানে কিন্তু মাটির কালারটা আরও বেশি লালচে হয়ে উঠছে। এটাই কিন্তু জয়পুর ফরেস্টের আসল সৌন্দর্য। এগুলো পেতে গেলে তোমাদের কিন্তু এখানে আসতে হবে। আমিও সেরকম আজকের দিনটা এখানে উপভোগ করার জন্য চলে এসেছি। তোমাদের হাতে যদি একটা দিন টাইম থাকে, তোমরা কিন্তু এভাবে এখানে চলে আসতে পারো। আর আমার ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু এরকমভাবে শিডিউল করলে তোমরা একটা দিনে এতগুলো জায়গা কভার করতে পারবে। তো চলো এখান থেকে আরও ডিপলি ভেতরে যাই, আরও অনেক কিছু দেখার আছে তোমাদের কাছে এক্সপ্লোর করি, আর নিজেও আমি এই জায়গাটার অভিজ্ঞতা নিই। তো চলো ভিডিওটা আরও কন্টিনিউ করি। জয়পুর ফরেস্টের ভেতরে ল্যান্ডস্কেপগুলো সত্যিই অসাধারণ। সামনে লাল রাস্তা, চারিদিকে সবুজ গ্রিনারি, আর কোথা থেকে ভেসে আসছে পাখির ডাক। একটা অদ্ভুত অন্যরকম ফিলিংস হচ্ছে, এগুলো ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে যে লাল রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আমরা এলাম, দিয়ে এসে এখান থেকে এখানে 4টে মোট রাস্তা পড়ে। একটা ওই সাইডে চলে যাচ্ছে, ওখানে ব্রিজ, আমরা ওদিকে যাবো না। এই সাইডে যে একটা ঢালাই রাস্তা আছে, এটা নিচে এই রাস্তা ধরে খানিকটা এগোতে হবে। ওই যে চাতালটা এদিকে দাদা। তো এখান থেকে আমাদের এই যে ঢালাই রাস্তাটা পড়লো, এই ঢালাই রাস্তাটা ধরে এবার আমাদের এগোতে হবে। এখানে লোকাল ভাষা এটাকে চাতাল বলে। মনের মধ্যে একটা দারুণ ভালো লাগা কাজ করছে। এটা দেখার জন্যই তো এতক্ষণ ধরে রাইড করে আমরা এখানে এসে পৌঁছালাম। চারপাশে ঘন জঙ্গল, মাটিতে শুকনো পাতা পড়ে আছে। আমার শেরপার চাকায় পড়ে সেগুলো মচমচ করে শব্দ করছে। মাথার উপরে গাছের ছাউনি, সূর্যের আলো কোনো রকমে ঢুকছে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে, কাঠঠোকরার বা শব্দ কোথা থেকে ভেসে আসছে। একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, শান্ত, একদম প্লেসফুল। শহরের যান্ত্রিক জীবন থেকে একদম আলাদা। আর একবার ভেবে দেখো তো, প্রায় 80 বছর আগে এই জঙ্গলে ব্রিটিশ সোলজাররা ডিউটি করতো। হেলিকপ্টার আসতো, যেত, এমার্জেন্সি সাপোর্টিং আনা হতো। আর এই গাছগুলো, এই মাটি, সব সেই সময়ের সাক্ষী। হিস্টোরি জীবন্ত হয়ে আছে এখানে। আর এই দেখো, আমরা পৌঁছেই গেছি সেই হেলিপ্যাডের পুরো কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে হেলিপ্যাডের যে স্ট্রাকচার। চলো আরও কাছ থেকে ব্যাপারটা দেখে আসি। ও চাতাল কোনটাকে বলে? আচ্ছা, এইটা দিয়ে যাও। তো ফাইনালি আমরা তৃতীয় বিশ্বের সময় তৈরি যে লোকাল ভাষায় চাতাল বা এখানকার যে হেলিপ্যাড ছিল, তো সেখানে আমরা পৌঁছে গেছি। মানে ভাবলেও একটা অবাক লাগে যে তখনকার সময় এখানে কত ব্যস্ততা, কত কিছু ছিল। আর এখন কিন্তু পুরো এক জঙ্গলের মধ্যে এইভাবে পড়ে আছে। অনেকে এখানে পিকনিক করতে আসে, লোকাল ভাষায় এটাকে চাতাল বলে। তো স্বাভাবিকভাবে এখানে ধান, এই সমস্ত কিছু এখানে শুকনোর বন্দোবস্ত আছে। আর পুরো এরিয়াটা এরকমভাবে ওপেন রয়েছে। তো বাইক নিয়ে আসলে এখানে রাইডিং করার জন্য একটা সুন্দর জায়গা। আর আমরা এখন এখানটা দাঁড়িয়ে খানিকটা টাইম কাটাচ্ছি, ঘোরাঘুরি করছি বাইকে করে। বেস্ট একটা অন্যরকম লাগছে। একটা সময় এখান থেকে হেলিকপ্টার নামা করতে, আর সেখানে আমি, শেরপা, রিয়া এইভাবে ছুটে চলেছি। দারুণ লাগছে, দারুণ। আর এই যে আমরা পৌঁছেই গেছি, এই হলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সেই হেলিপ্যাড। দেখো এখনও স্বমহিমায় সেই একই রকমভাবে জঙ্গলের মধ্যে রয়ে গেছে। প্রায় 80 বছর হয়ে গেল, কিন্তু এখন এটা টিকে আছে। তোমরা কি জানো এই হেলিপ্যাডের ইতিহাস? 1940-এর দশকে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, তখন ব্রিটিশ গভর্নমেন্ট এই এলাকায় কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট তৈরি করেছিল। কারণ জাপানিজ ফোর্সেস আসতে পারে বর্মার দিক থেকে, সেই ভয় ছিল। তাই জয়পুর ফরেস্ট, যেটা স্ট্র্যাটেজিক লোকেশন, এখানে তারা একটা হেলিপ্যাড বানিয়েছিল।
এমার্জেন্সি সাপোর্টিংয়ের জন্য, মেডিকেল হেল্পের জন্য, কমিউনিকেশনের জন্য। তখন এখানে কত হেলিকপ্টার ল্যান্ড করতো, আর চারপাশে বাংকারও ছিল, সোলজাররা থাকতো। আর এখন অবশ্য সব ধ্বংস হয়ে গেছে, জঙ্গলটাকে দখল করে নিয়েছে। কিন্তু তবু এই জায়গায় দাঁড়িয়ে থাকলে একটা অদ্ভুত ফিলিং হয়, মনে হয় যেন আমি সেই সময় পিছিয়ে এসেছি। প্রায় 80 বছর আগে এই জায়গায় সোলজাররা দাঁড়িয়ে ছিল, টেন্স ছিল যুদ্ধের ভয়ে। আজ এখানে শুধু শান্তি, শুধু পাখির ডাক, শুধু হাওয়ার শব্দ। এই কন্টেস্টটা একটু অদ্ভুত, যুদ্ধ আর শান্তি দুটোই একই মাটিতে। এই হেলিপ্যাড অনেকের কাছে আননোন, মানুষ জানে না, কিন্তু হিস্টোরি লাভারদের কাছে এটা একটা দারুণ জায়গা। আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু সময় কাটলাম, আর মনে মনে ভাবলাম কত মানুষের গল্প লুকিয়ে আছে এই মাটিতে, কত স্মৃতি, কত আবেগ। এই পথগুলো যদি কথা বলতে পারতো তাহলে কত গল্পই না শোনাতো। তোমরা যদি জয়পুর ফরেস্ট কোনো সময় আসো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো অন্তত এই জায়গা থেকে একবার হলেও ঘুরে যাও। এটা শুধু একটা পুরনো জায়গা নয়, এটা আমাদের হিস্ট্রির একটা অংশ, একটা রিমাইন্ডার যে আমাদের ফ্রিডম কতটা মূল্য পাওয়া। এই হেলিপ্যাডের মধ্যেই কিছু এখানকার লোকাল বাসিন্দারা বসে আছেন, তারা ছাগল নিয়ে এসছেন এখানে ঘাস খাওয়ানোর জন্য। তো চলো যাই, তাদের কাছ থেকে শুনে আসি এখানকার লোকাল লোকেদের এই জায়গার সম্বন্ধে তাদের অভিজ্ঞতাটা কীরকম। মানে লম্বায় অনেকটা। হ্যাঁ নম্বর। ও, আপনারা কি এখানকারই? হ্যাঁ আমাদের ওই ধারে এই গ্রামের নাম কি আপনাদের? মোড়া মোড়ার মোড়ার। মোড়ার? হ্যাঁ। ও আচ্ছা, মোড়ার, সরি আমি ভুল বললাম। আচ্ছা, তো এই জঙ্গলে আপনাদের কি মানে ছাগল নিয়ে আসেন নাকি? হ্যাঁ ছাগল চড়ে নিয়ে যায়, কি করে খাবো। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এমনি জীবিকা কি আছে, মানে কি করেন আপনারা? আমি হ্যাঁ, আপনারা কি করেন? আমরা এইসব এগুলো বাদে চাষবাস করেন? জমি জায়গা না আচ্ছা আচ্ছা। তো এখানে মানে সাধারণ মানে অন্য লোকেরা কি করে, চাষবাস করে কেউ? হ্যাঁ কি চাষ হয় এদিকটা? এই ধারটা চাষ রয়েছে, কাল্লা চাষ, ঝিঙে চাষ, হোপা চাষ, ধান আচ্ছা। চাষ, আলু চাষ। এইটা পেরে গেলি বাড়ি সব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ধারটা গ্রাম, পুরো গ্রাম পড়ে যায়। কেলেন আছে, আচ্ছা কোল আছে, এই ধারটা সব আড়ত ফাড়ত সব আছে। আচ্ছা। আর এমনি তো এই জঙ্গল থেকে আর কিছু মানে আপনাদের উপকার নেই? এই পাড়ামালা কাটে। কাঠ এইসবগুলো পান নাকি? মানে আপনি এখানকারই মেয়ে আপনি? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এখানকার লোকালেরই মেয়ে আপনি? আচ্ছা আচ্ছা। তো এর সম্বন্ধে কিছু আপনারা জানেন না আগে কি আপনার ঠাকুমা কিংবা দাদুদের মুখ থেকে? হ্যাঁ হ্যাঁ এইটা মিলিটারি আমার এই যে হুম, মিলিটারি আমার এই জায়গা। হ্যাঁ এটা তো মিলিটারি পালিয়ে যেতে হ্যাঁ। এবারে সব চাষবাস করে খাচ্ছি। ব্রিটিশ আমলের জায়গা এটা। হ্যাঁ তখনকার সময় তো হেলিকপ্টার ওঠানো হ্যাঁ হতো। হ্যাঁ হেলিকপ্টার জাহাজ নেমেছে। আচ্ছা, এই যে চাতালটা ওই ওই শুরু থেকেও কিন্তু কিছু কিছু জায়গায় এরকম চাতাল রয়েছে। হ্যাঁ এটা দিয়ে হয়ে হ্যাঁ এবারে ওই দিয়ে ওই বাসপুর আছে ওই দিকটায়, আচ্ছা ওদারটায় অফিস আছে, ফরেস্ট অফিস। আর এই দিয়ে গেলে বিষ্ণুপুরটা, আচ্ছা এবার এই দিয়ে গেলে আবার ফার্ম পেয়ে যাবে, অফিস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রেন রাস্তা হ্যাঁ, সামনে আছে। তো এরকম এই জায়গা থাকার আপনাদের অভিজ্ঞতা কিরকম হয়? মানে এইটাই ভাল লাগে না শহর ভাল লাগে আপনাদের? আমার এখানে থেকে এখানে শহরে বনবাড়ি ভালো। আপনাদের এটাই ভাল লাগে? হ্যাঁ আর শহর আর আমরা তো শহর থেকে এখানে শান্তি খুঁজতে আসি, হ্যাঁ তাই না? এটা আর আর আপনাদের মানে ধরুন এখনকার যে ছেলেপেলে আছে বা আমাদের বয়সী ছেলেরা আছে, তারা কি এখন এখানে থাকতে চায় না চলে যাচ্ছে বাইরে? বাইরে কাজ করতে যাচ্ছে তো। সব বাইরে চলে যাচ্ছে। ওই যে তারা এগুলো পছন্দ করে না? না বেঙ্গল, এই হায়দ্রাবাদ বাইরে কাজে চলে হ্যাঁ, যাচ্ছে। কলকাতা, বোম্বাই সব চলে যাচ্ছে নি। স্বাভাবিক, তারা এইগুলো পছন্দ হ্যাঁ, করবে না। হ্যাঁ। পুরোনো দিনের লোকেরা তাও পছন্দ হ্যাঁ করবে। ওই দিয়ে চলে যাচ্ছে বাইরে মায়ের কাজ করতে। আর এখানে অনেক লোকেরা, যে আমি যেমন এসেছি এরকম অনেক লোকেরা আসে তো এখানে। বাবারে সে বড় দিনে রাস্তা পাবেন তো, পড়ে যায় পুরো। বড় দিনে এখানে দোকানপাট বসে না? হ্যাঁ মেলা হয়ে যাবে। মেলা হয়ে যায়। বড় দিনে আপনারা রাস্তা পাবে। এই ছাগল নিয়ে এসছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই জঙ্গল থেকে আপনারা কিছু ফল এই সমস্ত কিছু পান না? এই যেমন আম গাছ দেখলাম ওখানে, ওখানে আম গাছ আছে। এগুলো কারা নেয়? হ্যাঁ, আবার- আপনারাই পান তো নাকি? হ্যাঁ এই যে ব্যাগ পাকে ফুল ধরে। আচ্ছা আচ্ছা ফরেস্টের বন তো, ফরেস্টের জাল বিক্রি করতে। আচ্ছা আচ্ছা। এখন ফরেস্টে আপোষ। ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। হ্যাঁ এবার আচ্ছা। ওরাই। আপনার নাম কি? আমার নাম রহিমা। রহিমা। হ্যাঁ। আর আপনার নাম দিদি? আচ্ছা। আর এখানে কি অন্য সম্প্রদায়ের লোকেরাও তো আছে, আদিবাসী সম্প্রদায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবাই মিলেমিশে আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আমরাই যাবো একটু ওই বিষ্ণুপুর দিকে যাবো। ও ঠিক আছে, আসছে। হ্যাঁ
তো এই ছিল এখানকার যে লোকাল লোক, তাদের সাথে কথোপকথন। আর তাদের মনের মধ্যে ক্ষোভও রয়েছে, তাদের মনের মধ্যে কিন্তু এখানে থাকার যে ইচ্ছা শক্তি সেটাও রয়েছে। একটা অন্যরকম অনুভূতি হয় এনাদের সাথে কথা বলে, মানে এরকম নেচার বিউটি, তার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু সেই ইতিহাসটা কিছু ক্ষেত্রে ভাবায়, আবার কিছু ক্ষেত্রে আমাদের হয়তো কোথাও নিয়ে গর্বও তৈরি করে যে এরকম একটা ইতিহাস যেখানে এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এখানে এরকম কুল গাছ রয়েছে, এগুলো সম্ভবত শিকুল গাছ, শিকুল বলি আমরা ছোটোবেলায় খেতাম। এখানে ছোটো 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 কুল হয়, এখন তো দেখতে পাচ্ছি না। এটা শিকুল গাছ, এটা আমি অনেকদিন পরে দেখলাম। ছোটো 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 কুল হয়, আমি কুল দেখতে পাচ্ছি না, এই টাইমটায় নেই। তো বেশ সুন্দর খেতে, আমরা আগে ছোটোবেলায় অনেক খেয়েছি। আর জায়গাটা আসলাম, বেশ ভালো লাগলো। আর জয়পুর ভিজিট করলাম, জয়পুর ভিজিটে সাইট সিনগুলো করে দেখালাম। আর ভার্চুয়ালি আমার সাথে থেকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা যদি জয়পুর আসো তো অবশ্যই আসবে। আমি এই জায়গাটার লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমাদের, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এখানে আসতে। আর এই বৃত্তান্ত যদি কিছু ইনফরমেশান দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। তো আর বারবার বলি, আমার চ্যানেলটার ছোট্ট তোমাদের সাপোর্টটা খুবই দরকার। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো জায়গাটা একটু এক্সপ্লোর করি, আর তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো। আর এর পরের এপিসোড কিন্তু আসবে বিষ্ণুপুরের ওপর, তোমরা কিন্তু ওই এপিসোডটা অবশ্যই দেখো। তো আমরা এখন রয়েছি এখানে, এই যে রিয়া রয়েছে এখানে, রিয়াকে দাঁড় করিয়ে আমি লোকাল লোকের সাথে কথা বলতে গেছিলাম। আর আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ভিডিও শেষ লগ্নে পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে আবার যাবো বিষ্ণুপুরের দিকে, তারপরে বিষ্ণুপুরের সমস্ত সাইট সিন কভার করবো, সেগুলো কিন্তু এর পরের এপিসোডে থাকছে। আর দিনের শেষে সানসেট এমন একটা জায়গা থেকে দেখবো যেটা আদৌ বাংলার বুকে কিনা তোমরা কিন্তু বুঝতেই পারবে না। একটা দারুণ অজানা জায়গার সন্ধান দেবো। তোমরা কিন্তু সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে। আজকের এই ভিডিও আমাদের অনেক কিছু শিখিয়েছে যে প্রকৃতির কাছে গেলে মন শান্ত হয়, শিখিয়েছে সরল মানুষের জীবনই আসল সুখ, শিখিয়েছে ইতিহাস আমাদের চারপাশে জীবন্ত হয়ে আছে, শুধু চোখ খুলে দেখতে হয়। আর শিখিয়েছে ট্রাভেলিং মানে শুধু ডেস্টিনেশন দেখা নয়, ট্রাভেলিং মানে জার্নি উপভোগ করা, মানুষকে জানা, নিজেকে আবিষ্কার করা। এটা ছিল আমার 3 পর্বের সিরিজের প্রথম এপিসোড। পরের এপিসোডে আমরা যাবো বিষ্ণুপুরে, দেখবো সেখানকার অসাধারণ ট্র্যাকরা টেম্পলস, আর তারপর বাংলার বুকে একটা অজানা জায়গার সন্ধান দেবো তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল প্রেস করে রাখো যাতে পরের এপিসোড মিস না হয়। কমেন্ট সেকশনে লিখো তোমাদের কীরকম লাগলো আজকের এই জার্নি। কমেন্টে জানিও তোমরা কোথায় ঘুরতে যেতে চাও, কোন জায়গা নিয়ে জানতে চাও। আমি কিন্তু সব কমেন্ট পড়ি, সবার সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, পরের এপিসোডে দেখা হবে বিষ্ণুপুরে। টিল দেন, কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং, গুড বাই, টেক কেয়ার।